যা অনুভব করেন সেটা তিনি শেয়ার করেন। এখানে কে কি ভাবলো, কে কি মনে করলো এবং কার ক্ষতি হলো, কার উপকার হলো, সে বিষয়টা চাইতে তার কাছে মনে হয় রাষ্ট্র নায়কোচিত যেই মনোভাব সেটি তুলে ধরা ভালো। এতটা নিচু মনের পরিচয় দিয়েছেন এই বক্তব্যটি রেখে যে আবু সাইদ নিশ্চয়ই নেশা করেছে, তা না হলে এভাবে বুক পেতে কেউ দেয় নাকি? তার মানে কি ৩০ লক্ষ লোক ৭১-এ শহীদ হয়েছেন, তারা নেশাগ্রস্ত ছিলেন? আরাফাতের সামনে হাসিনা মাগি বলা হলো কোট আন কোট, আরাফাত কে তো হজম করতে হয়েছে। এটাই ছিল প্রকৃত অনুভূতি। এই পালসটা রিড করতে পারেননি বলে তিনি, তার স্পন্সর সজীব ওয়াজেদ জয় এবং তার মা শেখ হাসিনা, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আজকে দৌড়ে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, তিনি আমাদের অনুযোগপ্রতিম সহকর্মী, এখন মন্ত্রীর মর্যাদায় আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। ইন এডিশন আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায় তার উপর বর্তিয়েছে। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আপনার টিভি ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে একটা সংগ্রামী চেতনা এবং দ্রোহ সবসময় তার মধ্যে কার্যকর ছিল। ভুলে গেলে চলবে না যে জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের অন্যতম আপনার শিরোমণি ছিলেন তিনি, এবং এই জন্য তাকে নানান চড়াই উৎরাই পার হতে হয়েছে। এবং তিনি একজন লড়াকু সংগ্রামী মানুষ এবং যা কিছু অনুভব করেন, অনুভাবে আসে, তা কিন্তু তিনি প্রকাশ করেন সবার সঙ্গে, শেয়ার করেন ইন দ্য পাবলিক ডোমেইন। ইন এ ওয়ে ইজ এ ভেরি গুড পাবলিক স্পিকার। এবং যেই প্রক্রিয়ায়, যেই পদ্ধতিতে আমাদের ছাত্র জনতা তারা সংগঠিত হয়েছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এই বিপ্লব সাধন করেছেন, যার ফসল বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস যে সরকারের স্টিয়ারিং হুইল ধরে আছেন, সেই সরকারের অন্যতম চালিকা শক্তি তিনি। আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি যখন পাবলিকলি প্রনাউন্স করলেন, দায়িত্ব দিলেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয়কে আমাদের ছাত্র জনতাকে সংগঠিত করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আসা যায়, যাতে সেই বিষয়ের মধ্যে কাজ করা সেটি তিনি সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। যদিও প্রথমে অনেকে ধরে নিয়েছিল যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, কিন্তু পরবর্তী আমরা দেখলাম তার যে মূল কথিত বিষয় আইন, সেই সংশ্লিষ্ট বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো কিছু দায়িত্ব তাকে প্রদান করা হয়েছে, যেহেতু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে ক্রীড়ামোদী মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন তিনি থাকতেন, বসবাস করতেন, তখন তিনি সেই ক্যাম্পাসে বসবাসরত একেবারে স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রদের সঙ্গে তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। সেটা খুব বেশি দিন আগের কথা নয়। এমন একজন মানুষ, তিনি সবসময় তার হৃদয় যা অনুভব করেন সেটা তিনি শেয়ার করেন। এখানে কে কি ভাবলো, কে কি মনে করলো এবং কার ক্ষতি হলো, কার উপকার হলো, সে বিষয়টা চাইতে তার কাছে মনে হয় রাষ্ট্র নায়কোচিত যেই মনোভাব সেটি তুলে ধরা ভালো। এবং ঠিক সেই রকম একটা বিবেচনায় তিনি আজকে এই অবস্থান ব্যক্ত করেছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত মহোদয়ের ব্যাপারটি ছিল ভিন্ন। তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে তিনি আর নির্বাচন কমিশনার নন। নির্বাচন কমিশনার হিসেবে যে কথা মানায়, সেটি একটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে মানায় না। তার ফল তাকে পেতে হয়েছে। আমি বিশ্বাস করি যে আসিফ নজরুলকে সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। ধন্যবাদ। বাট দুইজনের কথার মধ্যে কি কোনো পার্থক্য দেখেন? যে মানে দুইজনের, আমরা তো মনে হচ্ছে যে উনিও তো স্বাধীন বলেছেন যে এই দলটির অনেক অবদান আছে, ঐতিহ্য আছে, সে একই কথাই তো উনি বলেছেন। হয়তো দল গোছানোর কথা বলেননি, বাট নিষিদ্ধ করা যায় না। দুইজনের কথা কি একই রকম মনে হয় না আপনার?
দেখুন, এখানে কথার মারপেচ আছে, কে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। জেনারেল সাখাওয়াত একজন আহ, সামরিক আহ, জনকীর্তক কাম ইলেকশন কমিশনার কাম গবেষক। আর আমাদের এই একাডেমিক, তিনি সারা জীবন অধ্যাপনাই করেছেন, সঙ্গে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, লেখালেখি করতেন। আর গবেষক, এর যে সীমারেখাটা একটা একটার সঙ্গে ওভারল্যাপ করে, তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার যে টোন, সেটি কমান্ডিং টোন নয়, সেটি হচ্ছে আপনার যেটাকে আমরা বলি কনভিন্সিং টোন, এবং সেই ভাবেই তিনি কিন্তু তার বক্তব্য হাজির বিবেচনা থেকে তার বিষয়টি নিয়ে আসে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছি, এটা অ্যানুয়েন্ডো হতে পারে যে তাকে আটক করার খবর খুব ফলাও করে আমাদের গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। আবার সবাই যখন বেশ বেশ করছেন, এরকম সময়ে জানান দেওয়া হলো যে যেই বাড়িতে চিন্তা করা হয়েছিল তিনি আছেন, পরবর্তীতে অনুসন্ধান করে তাকে পাওয়া যায়নি। তো এই যে দুই রকমের অবস্থা, এটা সম্পর্কে নেটিজেনদের কেউ কেউ বলছেন যে এটা আসলে 200 কোটি টাকার ডিল। অর্থাৎ যেই টিমটি তাকে আটক করেছিল, ভিন্ন টিম এসে তাকে সেফ হাউসে নিয়ে গেছে, এবং চিন্তা ভাবনা চলছে 2-3 দিনের মধ্যে তাকে সীমান্ত পার করে দেয়ার। আর এই ব্যাপারে কলকাঠি নাড়ছেন সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানীয় মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত তথ্য উপদেষ্টা সজীব অজিত জয়, একেবারে রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ছিলেন আমাদের এই সদ্য বিদায়ী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী। অসংখ্যবার তিনি অ্যাপিয়ার করেছেন মিডিয়াতে, এবং গণবিরোধী যত রকমের বক্তব্য হতে পারে শরণাতীতকালে আয়ু বিহারী আমলেও কিন্তু আমরা শুনিনি। সবচেয়ে ন্যাক্কারজনক যে অপমানটা তিনি আমাদের করেছেন, তিনি আমার প্রিয় ছাত্র, যাকে আমি আমার দায়িত্বকালীন সময়ে 2019-এ ইংরেজি বিভাগে ভর্তি করেছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আবু সাইদ, যার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে স্টিয়ারিং হুইল ধরে আছেন, তিনি বিষয়টা অনুভব করেছেন, এবং সে কারণেই দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ছুটে গেছেন আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আপনার আমাদের সিলেক্টেড কিছু ছাত্র ছাত্রীর সঙ্গে মত বিনিময় করেছেন, এবং তারপর আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি অর্পণ করেছেন, তুলে দিয়েছেন আমাদের আবু সাইদের পরিবারের হাতে। এখন এই যে রিকগনিশন, এটি মিনিংফুল করতে হলে তার সম্পর্কে অবমাননাকর যে উক্তি মাননীয় সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী করেছেন, তিনি এতটা নিচু মনের পরিচয় দিয়েছেন এই বক্তব্যটি রেখে যে আবু সাইদ নিশ্চয়ই নেশা করেছে, তা না হলে এভাবে বুক পেতে কেউ দেয় নাকি? তার মানে কি 30 লক্ষ লোক 71-এ শহীদ হয়েছেন, তারা নেশাগ্রস্ত ছিলেন? সালাম, রফিক, বরকতের মতো ভাষা শহীদরা তারা নেশাগ্রস্ত ছিলেন? এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, নূর হোসেন থেকে শুরু করে ডক্টর মিলন পর্যন্ত সবাই নেশা করেছিলেন। এই যে মাইন্ডসেট, এটা ন্যাক্কারজনক, এবং এই কারণেও তার ট্রায়াল হওয়া উচিত। এক। দ্বিতীয় যে কাণ্ডটি তিনি করেছেন ভয়ঙ্কর, মানে পাক সেনারা ওই ধরনের কাণ্ড করেন। তিনি বলেছেন আমাদের স্টকে পর্যাপ্ত বুলেট আছে, প্রতি সেকেন্ডে একটি করে বুলেট যদি আমরা খরচ করি, ব্যবহার করি, তাহলে 5 বছরও শেষ হবে না। এটা বলতে তিনি কি মিন করবার চেষ্টা করেছেন? এই যে বুলেট গুলো কার টাকায় কেনা হয়েছে? ওনার বাবার বাড়ি থেকে এসছে টাকাগুলো, আমাদের জনগণের করের টাকা। এই আস্ফালনের করবার অধিকার তাকে কে দিয়েছে? এবং আমার সামনে, আমি পর্যবেক্ষক হিসেবে আমার সামনে দেখেছি কিভাবে হিরো আলমকে নিগৃহীত করা হয়েছে, এবং ইচ্ছা মতো মারধর করে মাটিতে শুইয়ে ফেলা হয়েছে, এবং তার বাগাড়ম্ব, তার বড়াই কিন্তু তিনি করেছেন। তিনি যখন তার ক্যাম্পেইন ট্রেইলে বস্তি এলাকায় গিয়েছিলেন, একজন অসতিপর বৃদ্ধা মহিলা বারবার যখন শেখ হাসিনার বিষয়ে তাকে বলা হচ্ছিল, তিনি পরিষ্কার একেবারে আকারা বাংলায় বলেছেন, ও আপনি তুমি হাসিনা মাগির কথা বলছে, কোট অ্যান্ড কোট।
যেটা তাকে হজম করতে হয়েছে। এখন খুব আন্তরিকতার সঙ্গে এই বৃদ্ধা এই কথাটি বলেছিলেন, কোট আন কোট হাসিনা মাগি। এখন এই কথার সূত্র ধরে পরবর্তীতে তাকে নানানভাবে নিগ্রহ করার চেষ্টা চলেছে। এবং এই যে আরাফাতের সামনে হাসিনা মাগি বলা হলো কোট আন কোট, আরাফাত কে তো হজম করতে হয়েছে, এটাই ছিল প্রকৃত অনুভূতি। এই পালসটা রিড করতে পারেননি বলে তিনি, তার স্পন্সর সজীব ওয়াজেদ জয় এবং তার মা শেখ হাসিনা, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আজকে দৌড়ে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। যে কথাবার্তাটি শোনা গেল যে এমন একটা ডিল করবার চেষ্টা চলছে আপনার একটি অংশের মধ্যে সঙ্গে, সেটি কিন্তু ন্যাক্কারজনক, ভয়ঙ্কর, এবং এ ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা চাই আমাদের বর্তমান সরকারের কাছ থেকে। অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। আমার ছাত্র আবু সাইদ অকুত ভয় চিত্তে না, সে শুধু তাজা প্রাণ আত্মহত্যা ঝরে নিয়েছে। গেছে, তারপরে এখনো হসপিটালে মানে অনেকে কাতরাচ্ছে, চোখ হারিয়েছে। আসছে, এবং কয়েকদিন পরপরই কিন্তু আমরা সংবাদ পাচ্ছি যারা গুরুতর আহত হয়েছেন তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। এরকম একটি পটভূমিতে, এরকম একটি আবহে যদি 200 কোটি টাকার ডিল হয়, তাহলে সত্যি আপনার অ্যালার্ম বেল বাজাতে হবে। রবি ভাই ডেফিনেটলি আমার সঙ্গে একমত হবেন, এবং মিলন ভাইও নিশ্চয়ই প্রতিবাদ করতে পিছপা হবেন না। কল স্পেড স্পে, সময় এসছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা যখন সচেতন ভাবে তার বিরোধিতা করেছি, এবং আপনি আমাদের সম্মানীয় অ্যাঙ্কর হাসিনা আক্তার, আপনি মামলার আসামি হয়েছেন, আমি মামলার আসামি হয়েছি, আমাদের কুমিল্লার বিশিষ্ট জাতীয় নেতা বিএনপি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, তাকে আপনার মামলায় লড়তে হয়েছে। তো এই যে যাতনার ভেতর দিয়ে আমরা গেছি, বারংবার আমাদের সেই সাইবার আদালত যেটি চট্টগ্রামে, সেখানে হাজিরা দিতে হয়েছে। তো এই বিষয়গুলো আমরা ভুলে যাইনি। আমাদের রবি ভাইকে অসংখ্যবার আপনার কারাগারে যেতে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত হতে হয়েছে। উনি পরিবারের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে রীতিমতো ফেরারি একটা জীবন যাপন করছিলেন। তার আপন বেয়াই আমার সহপাঠী, আমি তো জানি তার সঙ্গে যে আত্মীয়তা, সেই যে অনুষ্ঠান, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, এবং তিনি নিশ্চয়ই মর্মে এখনো মনে রেখেছেন কি যাতনার ভেতর দিয়ে তিনি গেছেন। আমরা সমবেথী। আমি সে কারণে আমি বলবো, সময় এসছে, কোনো অবস্থায় এই আপনার প্রলেপ দেওয়ার চেষ্টা কিংবা অনুকম্পা করবার চেষ্টা করা যাবে না। যার যেটা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। কোনো অবস্থায় আপনার ছাড় দেওয়া যাবে না, অন্তত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। যদি তাই হয়, তাহলে আমরা বলবো যে সময় এসছে বাড়ি চলে যাওয়ার। ধন্যবাদ।